হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ২০২০ সালের এক অসাধারণ মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি 'ফরেনসিক' এর এক্সপ্লেনেশন। মুভিটি এমন কিছু টুইস্টে ভরা যা দেখে আপনার মাইন্ড ব্লো হয়ে যাবে। তাই আমার একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন, কারণ মিস করলে অনেক কিছু মিস করবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। মুভি শুরু হয় একটি মুরগির ফার্মের দৃশ্য দিয়ে। সেখানে আমরা দেখি একটি ছোট বাচ্চা তার বাবার সঙ্গে মুরগি কিনতে এসেছে, কিন্তু বাচ্চাটির আচরণ একটু অস্বাভাবিক লাগছিল, কারণ সে মুরগিগুলোকে খুব অদ্ভুতভাবে দেখছিল। মুরগি কিনে তারা বাড়ি ফিরে আসে, কিন্তু তখনই দেখা যায় বাচ্চাটি মুরগির মাথা পকেটে করে নিয়ে এসেছে। শুধু তাই নয়, সে কাচের পাত্রে ব্যাঙ, প্রজাপতি এবং আরও অনেক আজব জিনিস সংগ্রহ করে রেখেছে। এখান থেকেই বোঝা যায় বাচ্চাটি একদম সাধারণ নয়। বাচ্চাটির এসব আচরণ দেখে তার বাবা রেগে গিয়ে তাকে বকাঝকা করে এবং মারধর করে। মুভির এই অংশ থেকে বোঝা যায় তার বাবা সবসময় তাকে শাসনের নামে অত্যাচার করত। এভাবেই সময় কাটতে থাকে, আর একদিন এই অত্যাচারের অবসান ঘটাতে বাচ্চাটি তার বাবাকে খুন করে এবং লাশটিকে মাটি চাপা দেয়। খুন করার পর বাচ্চাটিকে দেখে মনে হয় সে খুশি হয়েছে। এরপর কাহিনী এগিয়ে যায়। আমরা দেখি একটি ডান্স স্কুলের দৃশ্য। সেখানে ক্লাসিক্যাল ডান্স শেখানো হয়। এখানে পরিচয় হয় দীপিকা নামের একটি মেয়ের সঙ্গে, যার ছোট বোন দিবিয়া একই স্কুলে পড়ে। দীপিকা তার বোনকে এক জায়গায় রেখে বন্ধুর সঙ্গে দেখা করতে যায়, কিন্তু দিবিয়া একা একা বাইরে চলে যায় এবং এই সময় মনে হয় কেউ একজন তাকে অনুসরণ করছে। দীপিকা ফিরে এসে দেখে তার বোন যেখানে ছিল সেখানে নেই। পুরো স্কুল খুঁজেও দিবিয়াকে পাওয়া যায় না এবং শেষমেশ তারা পুলিশের কাছে যায়। এই কেসটি তদন্ত করতে আসেন ঋতিকা জেভিয়ার। তিনি দীপিকার কাছ থেকে তার বোনের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। দীপিকা জানায় তার বোনের তেমন কোনো বন্ধু ছিল না, তবে রিসেন্টলি কারো সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, যার ব্যাপারে দীপিকা তেমন কিছুই জানে না। তদন্ত চলতে থাকে এবং এক পর্যায়ে একটি ফুটবল খেলার সময় বলটি জঙ্গলে চলে যায়। একটি ছেলে বল আনতে গেলে যেখানে একটি লাশ দেখতে পায়, সেটা ছিল দিবিয়ার। ঋতিকা এবং তার টিম আবিষ্কার করে দিবিয়াকে ছুরি দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। একই ধরনের আরেকটি খুন আগেও করা হয়েছে, যেখানে একটি ৫ বছরের মেয়েকে একইভাবে হত্যা করা হয়। ঋতিকা সন্দেহ করে দুইটি খুন একই ব্যক্তি করেছে এবং তিনি সাধারণ কোনো খুনি নন, বরং একজন সাইকো কিলার। এই কেস তদন্তের জন্য ঋতিকা ফরেনসিক টিম থেকে সাহায্য চান এবং পরিচিত হন স্যামুয়েল জন কাটুকানার নামে এক দক্ষ ফরেনসিক বিশেষজ্ঞের সঙ্গে। তবে স্যামুয়েলের নাম শোনার পর ঋতিকার মুখ দেখে মনে হয় তার সঙ্গে স্যামুয়েলের কোনো অতীত সম্পর্ক আছে। মুভির কাহিনী এখান থেকে আরও জটিল এবং রোমাঞ্চকর হয়ে ওঠে। পুরো এক্সপ্লেনেশন পেতে ভিডিওটি দেখুন আর শেষে জানাবেন মুভিটি কেমন লাগলো। যাই হোক, স্যামুয়েল জন কাডুকারানকে আমরা সংক্ষেপে স্যাম বলে ডাকবো। ঋতিকার সাথে তার সম্পর্ক কি তা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমরা স্যামকে দেখতে পাই, যাকে নতুন কেস সম্পর্কে ফোন করে জানানো হয়, কিন্তু যখন সে জানতে পারে ইনভেস্টিগেশন অফিসার ঋতিকা, তার রিয়াকশনও ঋতিকার মতোই হয়। এরপর স্যাম তার বাসায় যায়। এখানে আমরা স্যামের পরিবারের সঙ্গে পরিচিত হই। তার দাদু, যিনি পাবজি লাভার, তার মা আর তার ভাই জেভিয়ার। এখন প্রশ্ন আসে, ঋতিকার সঙ্গে তাদের সম্পর্ক কি? ঋতিকা আসলে স্যামের ভাবি, তার ভাই জেভিয়ারের স্ত্রী, কিন্তু কোনো এক কারণে তারা অনেক বছর ধরে একসাথে থাকে না। এই কারণটি কি সেটাও আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে স্যাম তার কাজ শুরু করে। সে প্রথমে দিবিয়ার কাপড় চেক করে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করে। এরপর সে সেই ডান্স স্কুলে যায় যেখান থেকে দিবিয়াকে কিডন্যাপ করা হয়েছিল। ঋতিকা স্যামকে বলে কাজের সময় ব্যক্তিগত বিষয়ে কথা বলবে না, যা আসলে তাদের সম্পর্কের কথা উল্লেখ না করার জন্যই বলা হয়। স্যাম ডান্স স্কুলের আশেপাশের এলাকা পরীক্ষা করে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন সংগ্রহ করে। সে ঋতিকাকে জানায় দিবিয়াকে কোনো গাড়ি বা বাইকের মাধ্যমে নিয়ে যাওয়া হয়নি, কারণ কাপড় চেক করার সময় 3টি ফরেনসিক স্যাম্পল পাওয়া গেছে। বৃষ্টির কারণে দেয়ালে তৈরি হওয়া এক ধরনের শ্যাওলা, যেটা কখনো কখনো কেউ কেউ খায়। দেয়ালের রং নষ্ট হয়ে গেলে তৈরি হওয়া পাউডারের মতো ধুলো, ড্রেনের ময়লা পানির ছাপ। এই তথ্য দিয়ে বোঝা যায় দিবিয়াকে কিডন্যাপের সময় পরিত্যক্ত কোনো জায়গায় রাখা হয়েছিল। এরপর আমরা স্যামকে ফরেনসিক ল্যাবে দেখতে পাই, যেখানে তার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট ঠিক করা হয়। তার নাম শিখা। ঋতিকা স্যামকে বলে তাদের ফ্যামিলি ডক্টরের সঙ্গে দেখা করতে। ফ্যামিলি ডক্টরের নাম ডক্টর আলফান্স কুরিয়ান, একজন সাইকোলজিস্ট। ডাক্তার কুরিয়ানের ক্লিনিকে আমরা একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই, যার নাম নাদিয়া। সে ঋতিকার মেয়ে, অর্থাৎ স্যামের ভাই জেভিয়ারের মেয়ে। ডাক্তার কুরিয়ানের কাছ থেকে
কিছু তথ্য নিয়ে তারা ফিরে আসে। এর মধ্যেই একটি নতুন ঘটনা ঘটে। একটি পার্কে একটি মেয়ে স্লাইডে দৌড়াতে যায়। তার মা লক্ষ্য করেন অনেকক্ষণ হয়ে গেলেও মেয়েটি ফিরে আসেনি। পরে দেখা যায় সেই মেয়েটিও দিব্যার মতো খুন হয়েছে। তার লাশ ফেলে রাখা হয় একটি ফাঁকা জায়গায়। স্যাম ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করে দেয়ালের ওপারে একটি পরিত্যক্ত জায়গা রয়েছে যা লাশ লুকানোর জন্য একদম আদর্শ। দেয়ালের উচ্চতা মাত্র 5 ফুট। স্যাম প্রশ্ন তোলে, যদি পরিত্যক্ত জায়গাটি লাশ লুকানোর জন্য আদর্শ হয় তাহলে লাশটি সেখানে না ফেলে কেন ফাঁকা জায়গায় ফেলা হলো? এর মানে দাঁড়ায় কিলারের উচ্চতা ওই 5 ফুট দেয়াল পর্যন্ত পৌঁছায়নি, যা ইঙ্গিত করে যে কিলার হতে পারে অন্য কেউ, সম্ভবত কোনো বাচ্চা। তবে রীতিকা স্যামের এই তথ্যকে গুরুত্ব দেয় না। স্যাম তখন রীতিকাকে বাচ্চা সাইকো কিলারের উদাহরণ দেখিয়ে বোঝানোর চেষ্টা করে। সে আমারজিতের কথা বলে, যে ছিল বিশ্বের সব থেকে অল্প বয়স্ক খুনি। কিন্তু রীতিকা এটাকে গুরুত্ব না দিয়ে স্যামকে উল্টো তিরস্কার করে। এরপর স্যাম তার অ্যাসিস্ট্যান্ট শিখাকে জানায় রীতিকার সাথে তার পরিবারের দূরত্বের আসল কারণ। রীতিকা ও তার ভাইয়ের 2 মেয়ে ছিল, যার মধ্যে একজনকে তারা একদিন হারিয়ে ফেলে। এই ঘটনার পর রীতিকা ভেঙে পড়ে এবং ধীরে ধীরে তার পরিবার থেকে আলাদা হয়ে যায়। শেষমেশ রীতিকা ও তার ভাইয়ের ডিভোর্স হয়। এই ঘটনাই রীতিকার তাদের পরিবারের সাথে সম্পর্কহীনতার মূল কারণ। এদিকে স্যামের সাথে দেখা করতে একজন অবসরপ্রাপ্ত এসআই অফিসার আসে। তিনি জানান তার কাছে এক পুরানো ডিএনএ স্যাম্পল রয়েছে, যা তিনি অনেক বছর আগে বার্মা কলোনির একটি সিরিয়াল কিলিং কেস থেকে পেয়েছিলেন। এই কেসেও এক ধরনের খুন হয়েছিল। তিনি স্যামকে বলেন ডিএনএ স্যাম্পলটি নতুন কেসের কিলারের ডিএনএর সাথে মিলিয়ে দেখতে। বার্মা কলোনির কেসটি ছিল রীতিকার ক্যারিয়ারের প্রথম কেস। তখন পুলিশ একটি স্কুল ভ্যান থেকে এক শিশুর লাশ উদ্ধার করে। সন্দেহভাজন হিসেবে ড্রাইভারকেও গ্রেপ্তার করা হয়েছিল। তবে ড্রাইভার জেলে থাকার সময় একই ধরনের আরও একটি খুন ঘটে, যা প্রমাণ করে ড্রাইভার কিলার নয়। সেই সময় তারা কেবল একটি ডিএনএ স্যাম্পল পায়। স্যাম ডিএনএটি পরীক্ষা করে দেখে, কিন্তু এটি এখনকার কিলারের ডিএনএর সাথে মেলে না। এরপর পুলিশ জানতে পারে একজন প্রত্যক্ষদর্শী কিলারকে লাশ রেখেছিল। সে জানায় কিলার কোনো প্রাপ্তবয়স্ক নয়, বরং 10-11 বছরের একটি বাচ্চা। এই তথ্য প্রমাণ করে স্যামের ধারণা ঠিক, কিলার একটি শিশু। এরপর তারা কিলারের বাচ্চাটির চেহারা স্কেচ দিয়ে তৈরি করে। আমরা তখন সেই বাচ্চাটিকেও দেখতে পাই, যে লাশটি রাখার সময় ধরা পড়ে। তবে প্রশ্ন থেকে যায়, এই বাচ্চাটি কি সত্যি কিলার, নাকি এর পিছনে কোনো চক্র কাজ করছে? পুলিশ এই বাচ্চাটির তথ্য চারিদিকে ছড়িয়ে দেয়, যাতে কেউ তাকে দেখে থাকলে যোগাযোগ করতে পারে। এর মধ্যে রীতিকা স্যামের কাছে ক্ষমা চায়, কারণ সে আগে স্যামের কথাকে গুরুত্ব দেয়নি, অথচ তা সত্য প্রমাণিত হয়েছে। এরপর আমরা দেখি স্যাম তার ভাইয়ের মেয়ে নাদিয়াকে স্কুল থেকে নিয়ে আসে। নাদিয়ার সাথে কিছুক্ষণ গল্প করে এবং তাকে তার বাবার সাথে কথা বলিয়ে দেয়। অন্যদিকে ডাক্তার আলফান্স কুরিয়ান রীতিকাকে ডেকে পাঠান এবং তাকে একটি ফাইল দেন। ফাইলে কিলার বাচ্চাটির গুরুত্বপূর্ণ তথ্য ছিল। ডাক্তার কুরিয়ান জানান কয়েক বছর আগে সেই বাচ্চাটিকে তার কাছে মানসিক সমস্যার চিকিৎসার জন্য আনা হয়েছিল। যেহেতু ডাক্তার কুরিয়ান তখন দেশের বাইরে ক্যান্সারের চিকিৎসা করাচ্ছিলেন, তাই বাচ্চাটির থেরাপি করেছিলেন ডাক্তার জয়কুমার মেনন। রীতিকা এরপর ডাক্তার জয়কুমার মেননের কাছে যান। জয়কুমার জানান 5 বছর আগে সেই বাচ্চাটিকে তার কাছে আনা হয়েছিল। মাঠে খেলার সময় তুচ্ছ ঝগড়ার কারণে সে তার 2 বন্ধুকে হত্যা করেছিল। এরপর দীর্ঘ থেরাপির মাধ্যমে তার সাথে কিছুটা সংযোগ স্থাপন করা যায় এবং সে সুস্থ হতে থাকে। কিন্তু হঠাৎ একদিন তার আচরণ আবার বদলে যায় এবং সে সেখান থেকে পালিয়ে যায়। এই গল্প এখানেই শেষ নয়। আমরা শীঘ্রই জানতে পারবো এই বাচ্চার পেছনে কি কোনো বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে, নাকি সে নিজেই পুরো ঘটনার মূল হোতা। পরবর্তী অংশের জন্য চোখ রাখুন। তখন থেকে আজ পর্যন্ত ডাক্তার জয়কুমার রবিন নামের সেই বাচ্চাটিকে আর কখনোই দেখেননি। এই তথ্য পাওয়ার পর স্যাম এবং রীতিকা ঘটনাস্থল ছেড়ে যান। অন্যদিকে এক মহিলা তার শিশুকন্যাকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। তিনি তার মেয়েকে একটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে একজন রোগীকে দেখতে যান। এর মাঝে লুকিয়ে লুকিয়ে রবিন, সেই বাচ্চা কিলার, তাদের ওপর নজর রাখছিল। রবিনের নাম জানা যায় এবং দেখা যায় যে মেয়েটি তার মায়ের ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে একটি দোকানে চকলেট কিনতে যায়। চকলেট কেনার পর সে তার জায়গায় ফিরে আসে। তবে তার মা ফিরে এসে দেখে মেয়েটি আর সেখানে নেই। হাসপাতালের বাইরে ডাস্টবিনে শুধু চকলেটের প্যাকেটটি পাওয়া যায়, যেটি মেয়েটি কিনেছিল। স্যাম চকলেটের প্যাকেটটি পরীক্ষা করে এবং জানতে পারে এতে দুজনের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে।
একটি মেয়ের এবং অন্যটি রবিনের। তবে যখন রবিনের ডিএনএ ম্যাচ করা হয়, এটি মিলে না। ফলে স্যামের সন্দেহ হয় যে রবিন এই খুনের জন্য সরাসরি দায়ী নয়। আমরা দেখি রবিন মেয়েটিকে একটি জঙ্গলে নিয়ে যায় এবং একটি পরিত্যক্ত গাড়িতে বন্দি করে রেখে দেয়। পরে রবিন লাশ নিয়ে গাড়ি থেকে বের হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, কিলার কি রবিন, নাকি এর পিছনে অন্য কারো হাত রয়েছে? স্যাম এবং তার দল বার্মা কলোনিতে ফিরে যায়, যেখানে অনেক বছর আগে শিশুদের মৃতদেহ পাওয়া গিয়েছিল। খনন কাজ চালানোর পর তারা দেখে আরো অনেক মৃতদেহ মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল। এসব হত্যাকাণ্ডের পেছনে কি সেই কিলারই দায়ী? আমরা জানতে পারি রবিনের কানে একটি ব্লুটুথ ডিভাইস লাগানো ছিল, যা ব্যবহার করে কিলার তাকে নিয়ন্ত্রণ করছিল। রবিনের কষ্ট এবং অসহায়ত্ব স্পষ্ট হয়ে ওঠে। এক পর্যায়ে কিলার রবিনকে আত্মহত্যার জন্য প্ররোচিত করে। জেলেই রবিন নিজের জীবন শেষ করে ফেলে। এরপর স্যাম জানতে পারে যে সেই পুরানো বার্মা কলোনির কেসে গ্রেপ্তার হওয়া স্কুল ভ্যানের ড্রাইভার স্যামের ওপর হামলা চালিয়েছে। ড্রাইভার তাকে অজ্ঞান করে সেই জঙ্গলে নিয়ে যায় এবং একই পরিত্যক্ত গাড়ির মধ্যে বন্দি করে। ড্রাইভার স্যামকে একটি ভিডিও দেখায়। সেখানে দেখা যায় নায়না শিশুদের লাশ নিয়ে বের হচ্ছে। এটি দেখে স্যাম হতভম্ব হয়ে যায়। ড্রাইভার জানায় নায়না আসলে ছোটবেলায় হারিয়ে যাওয়া রিতিকার ভাইয়ের মেয়ে নাভিয়া। ড্রাইভার আরও জানায় যে সে নির্দোষ ছিল, কিন্তু সেই সময় তাকে ভুলভাবে অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছিল। এর ফলে তার জীবন নষ্ট হয়ে যায়। এই জটিল এবং হৃদয় বিদারক ঘটনার পেছনের সত্য জানতে আরো অনেক প্রশ্নের উত্তর মিলতে বাকি। নাভিয়া কেন এসব করছে এবং কিলারের প্রকৃত পরিচয় কি, এর উত্তর খোঁজার জন্য গল্প আরো গভীরে যায়। ড্রাইভারটি জানায় এই প্রতিশোধের জন্যই সে রিতিকার মেয়েকে সিরিয়াল কিলার বানানোর চেষ্টা করছে। কথার ফাঁকে স্যাম ড্রাইভারটির ওপর হামলা করে। তাদের মধ্যে একটি ছোটখাটো লড়াই হয়। ঠিক তখনই হঠাৎ কেউ একজন ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে। এতে স্পষ্ট হয় এই ড্রাইভারের পেছনে আরও একজন আসল কিলার রয়েছে। স্যাম তখন সেই ব্যক্তির পিছু নেয় যে ড্রাইভারটিকে গুলি করেছিল। সে গাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল আর স্যাম তার পিছনে ছুটতে থাকে। এরপর স্যাম একটি হলুদ রঙের গাড়ি দেখে এবং সেটি নিয়ে কিলারের পিছু করে। অন্যদিকে আমরা দেখতে পাই রিতিকার দলের একজন পুলিশ অফিসারের মেয়েকেও কিডন্যাপ করা হয়। তবে মেয়েটির ব্যাগে তার মায়ের মোবাইল ছিল, যেটি ট্র্যাক করে তারা লোকেশন বের করে ফেলে। এরপর রিতিকার দল ওই লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে স্যাম কিলারের পিছু করতে থাকে, কিন্তু পুলিশ এসে স্যামের গাড়ির সামনে দাঁড়িয়ে যায়, কারণ ওই পুলিশ অফিসারের মেয়ের লোকেশনটি স্যামের গাড়ির কাছাকাছি দেখাচ্ছিল। এমনকি তারা ওই মেয়েটিকে ওইখান থেকে খুঁজে পায়। এখন পুরো সন্দেহ চলে আসে স্যামের উপরে। এরপর আমরা দেখি 2 বছর পরের কাহিনী। স্যাম সবাইকে একটি জায়গায় ডেকে একটি ভিডিও দেখায়, যেখানে দেখা যায় রিতিকার মেয়েকে। স্যাম জানায় এটি নাভিয়া, অর্থাৎ নায়নার বোন। এটি দেখে রিতিকা খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। এতদিন তারা ভাবতো নাভিয়া বেঁচে নেই। এত বছর পর তার মেয়েকে দেখে রিতিকার মনে ভীষণ দুঃখ এবং আনন্দের মিশ্র অনুভূতি হয়। স্যাম বলে, আমি নিশ্চিত এইসব নাভিয়া করছে না, বরং এর পিছনে অন্য কেউ রয়েছে। আমাদের তাকে খুঁজে বের করতে হবে। তবে তার আগে নাভিয়াকে বাঁচাতে হবে। সে সম্ভবত এই জঙ্গলের মধ্যেই লুকিয়ে আছে। স্যামের ভাই সেভি এবং রিতিকা মিলে জঙ্গলে নাভিয়াকে খুঁজতে যায়। অন্যদিকে স্যাম ডাক্তার আলফান্স কুরিয়ানের কাছে যায় এবং বলে, একটি জরুরি কথা আছে, তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। ডাক্তার কুরিয়ানকে নিয়ে স্যাম বেরিয়ে পড়ে। এদিকে রিতিকা এবং তার দল তাদের মেয়েকে খোঁজাখুঁজি করতে থাকে। স্যাম ডাক্তার কুরিয়ানকে একটি ফাইল দেয় এবং বলে, এই ফাইলের মধ্যে যার ছবিতে লাল মার্ক করা আছে সেই আসল কিলার। ডাক্তার কোরিয়ান ফাইলটি খুলে দেখে এবং বুঝতে পারে যে কিলার অন্য কেউ নয়, বরং সে নিজেই। এটি শুনে ডাক্তার কোরিয়ান অবাক হয়ে যায়। আসলে তিনি সেই বাচ্চাটি যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, যে তার বাবাকে হত্যা করে মাটির নিচে চাপা দিয়েছিল। স্যাম যে লাশগুলো পেয়েছিল তার মধ্যে একটি ছিল ডাক্তার কোরিয়ানের বাবার লাশ। এখানে গল্প একটি অদ্ভুত মোড় নেয়। ডাক্তার কোরিয়ানের স্ত্রী মারা যাওয়ার পর তার জীবনের একমাত্র আশা ছিল তার ছেলে, কিন্তু একদিন সে জানতে পারে তার ছেলেকে ক্যান্সারের শেষ পর্যায়ে ধরা পড়েছে। বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম ছিল। তখন তারা বার্মা কলোনিতে বসবাস করত, কিন্তু এই অবস্থায় সে মানুষের ভালোবাসা সহ্য করতে পারছিল না। ধীরে ধীরে তার ছোটবেলার শয়তানটি তার মধ্যে জেগে ওঠে। এরপর থেকেই সে বাচ্চাদের প্রতি একটি অদ্ভুত রোগ পোষণ করতে শুরু করে। ডাক্তার কোরিয়ান একে একে বার্মা কলোনির বাচ্চাদের হত্যা করতে থাকে।
বাচ্চাদের হত্যা করে তার মনে এক ধরনের আনন্দ সৃষ্টি হয়। একদিন সে জানতে পারে তার রোগ ধীরে ধীরে সেরে উঠছে। তখন সে ভাবে যদি আরো বাচ্চাদের হত্যা করে তাহলে হয়তো পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। এভাবেই তার মনোভাব আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। একদিন বার্মা কলোনির একটি মেয়ের লাশ স্কুলের গাড়িতে রেখে দেওয়া হয়। সেই সময় রিতিকা গাড়ির ড্রাইভারটিকে গ্রেফতার করেছিল। এখন সবকিছুই স্পষ্ট হয়ে যায়, ডাক্তার কুরিয়ানি সেই কিলার। গল্প এখানেই শেষ হয় না, বরং এখান থেকেই নতুন রহস্য এবং সংঘাতের ইঙ্গিত পাওয়া যায়। এটা যখন নিউজ চ্যানেলে তার ছেলে দেখে তখন তার বাবার উপর সন্দেহ করা শুরু করে। এরপর বাসার মধ্যে খোঁজাখুঁজি করে জানতে পারে যে তার বাবাই সেই সিরিয়াল কিলার। তখন তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত একটি দুর্ঘটনায় তার ছেলে ছাদ থেকে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় ডাক্তার কুরিয়ানের মনে রিতিকার প্রতি অনেক রাগ সৃষ্টি হয়। এই কারণে সে ঋতিকার একটি মেয়েকে কিডন্যাপ করেছিল। তবে সে মেয়েটিকে হত্যা করেনি, বরং তার পরিকল্পনা ছিল তাকে সিরিয়াল কিলার হিসেবে তৈরি করার। এরপর সে নবীনেরও সন্ধান পায় এবং বাস ড্রাইভার সহ আরো কয়েকজনকে উস্কে তাদের মগজ ধোলাই করে নিজের পক্ষে নিয়ে আসে। বোন মেরো ট্রান্সপ্লান্টের কারণে ডক্টর আলফান্সের ডিএনএ পরীক্ষায় জটিলতা দেখা যায়। বোন মেরো ট্রান্সপ্লান্ট একটি চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীর বোন মেরো প্রতিস্থাপন করা হয়। বোন মেরো ট্রান্সপ্লান্টের পর রক্তের ডিএনএ দাঁতের ডিএনএ ধারণ করে। তবে রোগীর শরীরে অন্য কোনো কোষ, যেমন চুল, নখ, তার নিজস্ব ডিএনএ ধারণ রাখে। ডিএনএ পরীক্ষার জন্য যদি শুধু রক্ত ব্যবহার করা হয় তবে আসল পরিচয় শনাক্ত করা কঠিন হতে পারে, কারণ রক্তের ডিএনএ এখন দাতার। প্রথমবার খনির ডিএনএর সাথে তার ডিএনএ মিলিয়ে দেখার সময় কোনো মিল পাওয়া যায়নি, কারণ ডিএনএ পরীক্ষার জন্য তার রক্ত সংগ্রহ করা হয়েছিল। এই কারণে তার রক্তের ডিএনএ খুনির ডিএনএর সাথে মেলেনি, যদিও তার আসল ডিএনএ চুল এবং নখ খুনির ডিএনএর সাথে মিলে যায়। অন্যদিকে আমরা দেখি যে জেভিয়ার এবং ঋতিকা তাদের মেয়েকে খুঁজতে থাকে। জেভিয়ার একটি ড্রোন ব্যবহার করে সেই জায়গাটি খুঁজে বের করে যেখানে তাদের মেয়েকে বন্দি করে রাখা হয়েছিল। তারা দ্রুত সেখানে পৌঁছে এবং ফাইনালি তাদের মেয়েকে উদ্ধার করে। মেয়েকে ফিরে পেয়ে তারা ভীষণ খুশি হয়। অন্যদিকে স্যাম যখন ডাক্তার আলফান্স কোরিয়ানের সব সত্যি জানতে পারে তখন ডাক্তার আলফান্স তার ওপর হামলা চালায়। এই লড়াইয়ে স্যামের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং একটি বড় অ্যাক্সিডেন্ট ঘটে। তবে স্যাম সিট বেল্ট বেঁধে রাখার কারণে বেঁচে যায়, কিন্তু এই দুর্ঘটনায় ডাক্তার আলফান্স কোরিয়ান গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। আমরা দেখি ডক্টর কোরিয়ান সিট বেল্ট পরেছিল, কিন্তু স্যাম যখন বুঝতে পারে গাড়ির অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে তখন সে কোরিয়ানের সিট বেল্ট খুলে দেয়, যার ফলে কোরিয়ান গাড়ি থেকে ছিটকে পড়ে এবং তার মৃত্যু হয়। অন্যদিকে ঋতিকা এবং জেভিয়ার আবার একত্র হয়। তারা সবাই মিলে আবার একটি সুখী পরিবার তৈরি করে। এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে ফরেনসিক মুভির গল্প এখানেই শেষ হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।